আহ, যেমন গন্ধ তেমন স্বাদ। দেখুন কি সুন্দর নরম, একদম নরম। দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর ভেতর থেকে একটা রস বেরিয়ে এসছে। অবস্থা হাত দেখুন কাজ করতে করতে দেখুন হাতের কি অবস্থা। হাত আমার শরীরে কোনো যত্ন নেই, চান ঘুম মাথাটা তো ছানা টানাও তো নেই। এই দেখুন এই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউর ট্যুর গাইড। আজ 30শে ডিসেম্বর 2023 শনিবার। ঘড়িতে বাজে এখন রাত 2টো। আমরা আজ আবার বেরিয়ে পড়েছি নতুন এক অ্যাডভেঞ্চার করতে। চন্দননগর থেকে 110 কিলোমিটার দূর জয়নগরের বিখ্যাত বহরুরের শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়ার চেখে দেখতে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদেরকে আজকে জানাবো আসল মোয়ার সঙ্গে নকল মোয়ার পার্থক্য কোথায়। আজকে দেখুন আমরা কে কে বেরিয়েছি। দেখুন আমি আপনাদের সবার প্রিয় মনীষ, আর এই পিকু, দেখা যাচ্ছে মুখ অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই হলো আমাদের খুদে সদস্য, এও কিন্তু আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে। আর তার সঙ্গে রয়েছে অত্যন্ত উৎসাহী আমার এই ছোট্ট সোনামায়ের সারাদিনের সঙ্গী। আমরা প্রায় 1 ঘন্টা জার্নি হয়ে গেছে। আমরা এখন নবান্নের কাছে, নবান্ন বেরোচ্ছি। এবার সেকেন্ড ব্রিজ উঠবো, ওখান থেকে মা ফ্লাইওভার, সামনে টোল, দ্বিতীয় হুগলি সেতু, সামনে দ্বিতীয় হুগলি সেতু, টোল আছে। হ্যাঁ বন্ধুরা, এই শীতের মাঝরাতে সবাই যখন কম্বলের নিচে গভীর নিদ্রায় মগ্ন, সেই সময় আমরা সপরিবারে এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জয়নগরের উদ্দেশ্যে। তার অবশ্য একটা কারণ আছে, সেটা না হয় আপনাদের কাছে সারপ্রাইজ রইল। টোল কাটা হয়ে গেল। ফাস্ট্র্যাকের একটা সুবিধা আছে, কোনো রকম টাকা পয়সা বার করার কোনো সমস্যা থাকে না, বেশি দেরিও হয় না, ফটাফট কাজ মিটে যায়। 10 টাকা নিল এখানে টোল ট্যাক্স। এবার আমরা দ্বিতীয় হুগলি সেতু থেকে উঠছি। সুপ্রভাত বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর 2023, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর থানার বহরু বাজারের শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। এই সেই বিশ্ববিখ্যাত, শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী যার খ্যাতি ছড়িয়ে পড়েছে, তার নাম হলো এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। ঘড়িতে এখন ভোর 5টা 15 মিনিট হয়েছে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরু বাজারের শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এর সামনে। হ্যাঁ বন্ধুরা, কেন আমরা মাঝরাতে বেরিয়ে এত সকাল সকাল শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে পৌঁছালাম তা আপনাদের দেখাবো, চলুন। এই যে যেখানে কারখানায় খই তৈরি হয়, সেই কারখানা দেখাবো। যেমনটা আপনাদের বলেছিলাম যে আজকে আপনাদের জন্য সারপ্রাইজ রয়েছে, তা সেই আমরা আপনাদের সারপ্রাইজ দেখানোর জন্যই আজকে আমরা উপস্থিত হয়েছি জয়নগর থানার অন্তর্গত বহরুতে। আর বহরুর যে বিশ্ববিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, তার যে ওনার রঞ্জিত বাবুর সঙ্গে আমরা এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, এখানকার যে মোয়ার যে বিশেষত্ব সেটা হচ্ছে যেটার জন্য মানে বিশ্ববিখ্যাত বা যার জন্য এত খ্যাতি বা এত স্বাদ, সেটাই হচ্ছে যে কনকচুর ধান এবং বিশুদ্ধ ঘি এবং নলেন গুড়। এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস।
এবার এর উপরে নির্ভর করে যে কোন মোয়া কতটা স্বাদ হবে হ্যাঁ, বা কতটা এর মান উৎকৃষ্ট মানের হবে আর কি। তা এই বিষয়টা আমরা আজকে এই যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ওনার রঞ্জিত বাবু তার থেকেই জেনে নেব। এই যে কনকচুর ধানের ব্যাপারটা কি করে বুঝবেন যে কনকচুর ধানটা কি রকম দেখতে হয়, আজকে আপনাদের সামনে থেকে দেখিয়ে দেবো। কনকচুর ধান বোঝা যাবে, এই যে মাথায় সোয়া আছে, মানে শীষ মতো দেখুন, এই যে শীষ, এই যে ধান দেখছেন ধানের শীষ আছে, এই শীষ না হলে এটা কনকচুর হবে না। আর প্রথম কথা, কনকচুর ধানের যে গন্ধ, সুগন্ধ, এই গন্ধ না হলে মোয়াও ভালো হবে না। এই ধানগুলো আমাদের কাশীনগর, রায়দিঘি এইসব জায়গা থেকে হয়, হলে সেই সব জায়গা থেকে ধান আসে, এসে এখানে ভেজে আবার এই যে চালা হচ্ছে, এই চেলে তবে এটা হচ্ছে কি খই হয়। সেই খই, কনকচুর ধানের খই নিয়ে আমাদের একটা পাক করা হয়, গুড় আর চিনি দিয়ে একটা পাক করে এই কনকচুর ধানের খই দিয়ে মাখিয়ে মুরকি করা হয়। একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দেবো কনকচুর ধানটা দেখতে কেমন দেখুন। দেখছেন এই যে সোঁয়াগুলো আছে, এই যে সোঁয়া, এই দেখছেন এই যে সোঁয়া, এই সোঁয়াটাই হচ্ছে কি বোঝাই যাবে যে এটা কনকচুর ধান। এই যে জিনিসটা, এটা না থাকলে কনকচুর বলে মনে হবে না, বা নকল হবে। তাহলে এই কনকচুর ধান অ্যাকচুয়ালি কোন সময় ফলে বা কখন পাওয়া যায়? এটা তো আপনার এই বর্ষার সময় হয়, হলে এখানে অঘ্রাণ মাসে ওঠে, অঘ্রাণ মাসে উঠে এসে এখানে এটা ভেজে আমাদের সাপ্লাই দেয়। এরা আমাদের সব ধরা বাঁধা আছে আর কি। এই জন্য এই কনকচুর ধানের এইখানে এখন ভাজা হবে, দেখবেন। আর এই কনকচুর ধানটা কি শুধু এখানেই পাওয়া যায় না আর কোথাও? না, অন্য কোথাও পাওয়া যায় না মনে হয়, কারণ এখানেই তো ম্যাক্সিমাম এই ময়ের মেন উপকরণ হচ্ছে কনকচুর ধান আর নলেন গুড়, কারণ এই দুটো আমাদের এখানে প্রসিদ্ধ। এই কনকচুর ধান তার মানে এখানে পাওয়া যায় বলে একমাত্র মোয়াটা এখানে প্রসিদ্ধ এই জন্য জয়নগরে জিআই পেয়েছে, তো এইসব কারণেই। আচ্ছা, জয়নগরে যে জিআই, মোয়ার যে জিআই হয়েছিল সেটা আমি করে দিয়েছিলাম, মোয়ার জিআই তবে পেয়েছে। আপনাদের যেমন বলেছিলাম যে আসল মোয়া কি করে চিনবেন বা কি করে, কেন এত স্বাদ বা এত গন্ধ কেন হয়, সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরবো আজকে। তার একটা প্রথম রহস্য উদ্ঘাটন করলাম আপনাদের সামনে। আর এরপরে আপনাদের কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে যে আমরা মাঝ রাতে 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, চন্দননগর থেকে 110 কিলোমিটার রাস্তা জার্নি করে এই বহরুতে আসার কারণ, সেটা হচ্ছে আরেকটা কারণ, সেটা হচ্ছে অরিজিনাল খাঁটি যে নলেন গুড় কি করে তৈরি করা হয় সেটাও আজকে আপনাদের দেখাবো। এবার দেখাবো আপনাদের কি করে এই কনকচুর ধান থেকে খই তৈরি হচ্ছে। দেখুন, এই সাত সকালে কিন্তু আমরা শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের যে মূল অন্দরমহল, সেখানে এসে হাঁটা দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কি করে কনকচুর ধান থেকে খই তৈরি হয় এবং কি করে এরপরে দেখাবো খেজুরের রস কি করে পাড়া হয়, তার থেকে গুড় তৈরি করা হয়, পুরোটাই যে পিওরিটি মেনটেন করা হয়, কিভাবে করা হয় তা পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে। এইরকম আরো ভালো ভালো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে শুধুমাত্র পাবেন, আপনারা সঙ্গে থাকবেন। আপনাদেরকে যে খাঁটি মোয়া, অরিজিনাল মোয়া, জয়নগরের যে আসল মোয়া, জিআই ট্যাগ প্রাপ্ত যে মোয়া, সেটা কি করে তৈরি করা হয়েছে এবং তার কেন এত স্বাদ, কেন এত সুনাম, জগৎব্যাপী যার সুনাম ছড়িয়ে পড়েছে কেন, সেটাই আজকে কিন্তু আপনারা নিজেরা চোখের সামনে দেখতে পাবেন। রঞ্জিত বাবু, যদি আপনি একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনাদের এই ব্যবসা কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে কি হয়েছে। শুধু মানে দর্শকগণ, আমাদের ব্যবসা আমার বাবা তৈরি করেছিলেন 1978 সালে। বাবার নাম শ্রী গোপালচন্দ্র ঘোষ। আর বাবা কিনেছিলেন অনেকদিন আগে দোকানটা, তারপর বাবা ওটা নতুন করে ঢালাই টালাই ফেলে দোকানটা করেছিল অনেক আশা নিয়ে। তা সেই জন্য বাবারই আশীর্বাদে আমাদের দোকান আস্তে 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 বৃদ্ধি হয়েছে। এবারে মোয়াটা যেটা, এই যে মোয়ার যে এত সুনাম, সেটা আমি মালিক হয়ে নিজে হাতে আজও করি। আজকে যে জন্যে আমাদের মোয়ায় এত সুনাম কেন না, আমরা সবসময় চাই যে কি করে মানুষকে ভালো পরিষেবা দেব আর কি করে মানুষের ভালো জিনিস খাওয়াতে পারবো। সেই খাওয়াতে খাওয়াতে আজকে মানুষ অনেক ফিডব্যাক নিতাম যে হ্যাঁ এই মোয়াটা পাঠালাম, আপনার কেমন হয়েছে, না বললো খুব ভালো হয়েছে, তখন আমি বুঝলাম তাহলে এইটা ঠিক। এইভাবে আস্তে আস্তে, আগে তো শুধু মোয়া, ঘি, এলাচ আর
নলেন গুড় দিয়ে আর খই দিয়ে হতো। এখন তার সঙ্গে আমি শুরু করি ওতে খোয়াকি, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা এইসব দিয়ে, হ্যাঁ, এবং ভালো নলেন গুড় আর অনেক চুটানে খই এইসব দিয়ে আমি মিক্সিং করে সেটা করে আমি মদ তৈরি করি এবং তাতে আমার খুব সুনাম বাড়ে। আর আরেকটা জিনিস একটু বলে দিন, দর্শকরা জানতে চায় যে এই যে বহরু ভার্সেস জয়নগর, এই যে মোয়া নিয়ে একটা টানাপোড়েন চলে, যে কাদের মোয়া অ্যাকচুয়ালি? না, অ্যাকচুয়াল মল থেকে পীঠস্থান হচ্ছে কে বহরু। প্রথম এখানে একজন শুরু করেছিলেন, তিনি হচ্ছে কে জমিদার আমলে, তখন মানে মোয়া বলেছিল না, খইচুর বলেছিল। তা সেটা খই গুড় এইসব দিয়ে তৈরি করে জমিদারদের খাইয়েছিলেন। জমিদাররা তাতে করে বলেছিলেন যে এটা বেশ ভালো হয়েছে, তো এইটা তুই হচ্ছে কে মানে জমিদাররা তার আত্মীয় বাড়িতে দিয়েছিলেন, তারাও ভালো বলেছে। তখন জমিদাররা বলে এইটা তুই বিক্রি করতে পারিস, করলে তো ভালো পয়সা হবে। তখন সেই আমি যেটা শুনেছিলাম পূর্বপুরুষের কাছ থেকে, সেইভাবে ওই মোয়াটা আমাদের এখানে দোলের মেলাতে প্রথম জয়নগরে বিক্রি হয়। দোলের মেলাতে প্রথম জয়নগরে বিক্রি হয়, সেইখান থেকেই জয়নগরের নাম হয়েছে। আর আমাদের বহরুর নাম কেন হয়নি? বহরু একটা ছোট গ্রাম, আমাদের তো সবকিছু থানা বলুন এ বলুন সব জয়নগর, বহরু গ্রামটা সবাই বুঝতে পারবে না, চিনতে পারবে না, সেই জন্য জয়নগরের নামে এই মোয়াটা হয়েছে। তাহলে দর্শকগণ আপনারা দেখতেই পেলেন, শুনতেই পেলেন, যিনি এত প্রসিদ্ধি লাভ করেছেন এই জয়নগরের মোয়া বানিয়ে, তাহলে এই মোয়া প্রথম কিন্তু তৈরি হয়েছিল এই বহরুতেই। ঠিক আছে, এটাই হচ্ছে মোয়ার আসল পীঠস্থান বলা যেতে পারে। তো এই কাজটা শুধুমাত্র মহিলা দ্বারাই করা হয়, তাই তো? সম্পূর্ণ মহিলা দ্বারা হয়। আচ্ছা আচ্ছা। খই ভাজাটা সম্পূর্ণ মহিলারা করেন এবং মানে অনেক পরিশ্রম করে এইটা করেন। আর মেয়েরা ছাড়া এই পরিশ্রম ছেলেরা করতে পারবে না আমার ধারণা। আর ধান থেকে কি করে খই তৈরি করা, এই ব্যাপারটা একটু জেনে নেবো। দাদা, এই ধানটা পুরো আমরা হচ্ছে কি চাষি বাড়ি থেকে পাই, সেখানে হার্ড হয়। হ্যাঁ, এই ধানটা আমাদের কাছে আসলে আমরা ওই ধানটা রোদ খাওয়াই। রোদ খাওয়ার পরে তারপর সেই ধানটা সারা রাত্রি কষা খাওয়াই, শিশির খাওয়াই, সকালে তুলে নেওয়া হয়, নিয়ে তারপরে একদিন চেপে রাখতে হয়, রেখে ওই আঁচে ভাজা হয়। ভাজুনিরা ভাজে, চালুনিরা চালে। আচ্ছা, এটাই আমাদের বেশ পরিশ্রম সাপেক্ষ। হ্যাঁ, ডে নাইটে আমাদের এই ডিউটিটা করতে হয়। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমাদের রেস্ট। আপনাদেরকে স্যালিউট জানাতে হয়। খাওয়া ঘুম নেই, স্নানও থাকে না। আর আমরা চাই আগে কি যে খোয়ের জায়গাটায় মদ তৈরি হবে সেটা যেন ঠিক পারফেক্ট পায় তারা, আর মদটা যেন ভালোভাবে তৈরি হয়ে সব জায়গায় সাপ্লাই হয়। আমরা যদি সাপ্লাই দিই তাহলে ওরা কীভাবে সাপ্লাই দেবে? এই হচ্ছে মোয়া তৈরির আসল মোটো, যে মোয়া তৈরি করাটার পেছনে যে কতটা শুধু পরিশ্রমই নয়, এবং কত মানুষ, বিশেষ করে বাড়ির যে আমার বাড়িতে 10 জন কাজ করে। আচ্ছা আচ্ছা, 10 জন কাজ করে। আচ্ছা। 4 জন ভাজাভাজি করে আর 6 জন করে হচ্ছে চালাচালি করে, ফ্রেশ হয় যাতে অর্ডার হয়ে চলে যায়। বাড়ির সমস্ত স্ত্রীলোকেরা এই কাজের সঙ্গে এখানে নিযুক্ত আছেন এবং দিন রাত এক করে পরিশ্রম করে কিন্তু এই মোয়া তৈরির সমস্ত ইনগ্রেডিয়েন্টস তৈরি করছেন এনারা। যত কষ্ট হোক আর যাই, হ্যাঁ, আমাদের হাত পা কেটে ফেটে পুরো আর কোনো কি অবস্থা আমাদের, কোনো শরীরে করে হাত পা সব ফেটে। দেখুন হাতের অবস্থা, দেখুন হাতটা দেখুন একবার, কি অবস্থা হাত, দেখুন কাজ করতে করতে দেখুন হাতের কি অবস্থা। হাত, আমার শরীরে কোনো যত্ন নেই। এই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু তৈরি হচ্ছে এই মোয়া। এরপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মাঠে, যেখানে কনকচুর ধানকে শিশির খাওয়ানো হচ্ছিল। হ্যাঁ, এই যে ধান 2 দিন শিশির খাওয়াতে হয়। এই যে দেখা যাচ্ছে যে মানে সারা রাত এটাকে কদিন মোটামুটি শিশির খাওয়ানো হয় এখানে? 2 দিন শিশির খাওয়ানো হয়, 1 দিন রোদ খাইয়ে 2 দিন শিশির খাওয়াতে হয়, খাইয়ে তবে এটা ভাজার উপযুক্ত হয়। ভাজলে তবে হচ্ছে কি এটা লাল রঙের সূর্য উঠছে সামনে। আজকের সকালটা আমাদের এই বহরুতেই হলো, অবশ্যই আপনাদের সঙ্গে। এরপর আমরা খেজুর গাছ থেকে রস পাড়া এবং সেই রস থেকে নলেন গুড় প্রস্তুত করার পুরো প্রক্রিয়া দেখার জন্য বহরু গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বাড়িতে পৌঁছে গেলাম। উনি আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন ওনার বাগানে এবং সেখানে ঘুরিয়ে দেখালেন। দেখা যাচ্ছে অনেকগুলো খেজুর গাছ রয়েছে এখানে, এবং এইসব খেজুর গাছ থেকেই কিন্তু রস সংগ্রহ করে। মোটামুটি কতগুলো গাছ আছে আপনাদের?
আমাদের এই বাগানে চাষ করা হয়েছে 100-র কাছাকাছি, তার মধ্যে হ্যাঁ প্রায় 50টা ব্যবহারের কাছাকাছি। কি মনে হয় এখানকার গুড় সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের? হ্যাঁ হ্যাঁ, তার কারণটা কি? এখানকার কি এটা মাটির কারণ। আচ্ছা, এখানকার মাটির জন্য এখানকার গুড়ে বেশি সেন্ট হয় ব্যাপারটা। সেন্ট হয় বা টেস্টফুল হয়। আচ্ছা, এই দেখুন কি বড় বড় গাছ, খেজুর গাছ, উপরে আরো ছোট ছোট গাছ অনেক। আচ্ছা, এই যেমন ছোট ছোট সব গাছ। এখানে জামরুলও ধরেছে দেখা যাচ্ছে গাছে, কিছু প্রচুর পরিমাণে জামরুল ধরেছে, আর সেগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য। এবং এই দেখুন কিভাবে রস সংগ্রহ করা হয়। গাছের ছাল কেটে সেখান থেকে একটা নির্দিষ্ট নিয়মে একটা নল ব্যবহার করে সেখান থেকে রস সংগ্রহ করা হয়। দেখুন দারুণ পদ্ধতি, একটু কাছ থেকে দেখাও। বেশ দারুণ ব্যাপার স্যাপার। এবার দাদা দেখাবে গাছ থেকে খেজুর গাছের যে রস সেটা পাড়া হচ্ছে এই মুহূর্তে। বেশ কিন্তু কষ্ট সাপেক্ষ ব্যাপার। দেখা যাচ্ছে বেশ অনেকটা, কতটা পরিমাণে রস নেমেছে তাও এটা? 2 লিটারের কাছাকাছি। 2 লিটারের কাছাকাছি। আচ্ছা, নলেন গুড়। আচ্ছা, নলেন গুড় ব্যাপারটা কি? নলেন কেন কতটা বলা হয়েছে বলতে পারবেন? নলেন এই কারণে বলা হয় যে গাছের রসটা সংগ্রহ করা একটা নলি টাইপের মার হতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কারণে নলেন গুড়। জিরন কাঠি ব্যাপারটা কি? জিরন কাঠের ব্যাপার এটা, মানে একটা গাছ 2 দিন কিংবা 3 দিন কেটে আবার ওটা 2-3 দিন রেস্ট দেওয়া হয়। আচ্ছা, রেস্ট দেওয়ার পরে ফের কাটা হয়, ব্যবহার করা হয়, ওটাই বলে জিরন। মানে প্রথম কাঠ যেটা হয় সেটাই হ্যাঁ, হচ্ছে জিরন। জিরন কাঠ। আচ্ছা 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 আচ্ছা, এবার আমরা তাহলে গিয়ে দেখে নেবো যে কিভাবে রস থেকে গুড় তৈরি করা হচ্ছে, সেই প্রসেসটা দেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলুন সেটা দেখে নিই। এই তাহলে এটা প্রথম পর্ব আর কি। রস থেকে গুড় তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে, প্রথম পর্ব চলছে এটা। আচ্ছা, মোটামুটি কতটা রস থেকে কতটা গুড় তৈরি হয়? 7 কিলো। 7 কিলো। আবার ওটা জিরন কাঠের, ওর থেকে মানে যখন 3 কাঠ হয়ে যাবে 10 কিলোর কাছাকাছি চলে যাবে। মানে 1 কেজি গুড় তৈরি করতে। 7 থেকে 10 কিলো মোটামুটি হ্যাঁ। রস লাগে 1 কিলো গুড় গুড় তৈরি তৈরি করার জন্য। ওগুলো ডাবি পোড়ানো হয়। কেন? এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছেন, ব্যবহার করার পরে দাদাকে ক্যামেরাটা এদিকে আনবেন। এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছেন, এই সকালে আমরা নামে আনার পরে এগুলো ধোয়া হয়, ধুয়ে রোদে শুকানো হয়। শুকিয়ে ওই যে উনুনটা দেখছেন, ওই উনুনটা থেকে আগুন দিয়ে ফের ভিতরে যে কোনো রকম যদি পয়জন বা দূষিত হয়ে থাকে সেগুলো কাটানো হয় আগুন দিয়ে, কাটিয়ে আবার গাছে পাতা হয়। হাঁড়িগুলোকে এইভাবে উল্টে রাখা হয়, তারপরে এই যে সামনেটা আছে এইখান দিয়ে খড় ঢোকানো হয় এবং সেই খড়ের ধোঁয়ায় কিন্তু এই হাঁড়িগুলো ভেতরে যে গন্ধটা থাকে বা যে নোংরাটা জমে সেটাকে দূষণ মুক্ত করে এবং একটা আলাদা গন্ধ তৈরি হয়, যার জন্য কিন্তু একটা ভালো একটা কোয়ালিটির রস তো আমরা পেতে পারি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিভাবে রস ফুটিয়ে সেখান থেকে গুড় তৈরি করা হয়। আর এর মোটামুটি কতক্ষণ সময় লাগে এই রস থেকে গুড় তৈরি করতে? মিনিমাম 3 ঘন্টা। 3 ঘন্টা একদম, মানে ঠিকঠাক, মানে নলেন গুড় তৈরি হতে রস থেকে 3 ঘন্টা লাগে। আর কখন থেকে শুরু করেন আপনারা তাহলে? এটা আমরা সূর্য ওঠার আগে থেকে। সূর্য ওঠার আগে আপনারা শুরু করেন। আর দিনের দিন কি রস থেকে গুড় তৈরি হয়ে যায়? হ্যাঁ, মানে রাখা যায় না? না, গুড় রাখা যায়, রস রাখা যায়। রসটা রাখা যায়।
আর আপনাদের তাহলে এই গুড় কি এখানে এলাকায় সাপ্লাই করেন নাকি? গুড় এলাকায় সাপ্লাই বলতে এটা এই ব্যবসাটা আমার দাদুর থেকে হয়ে আসছে, তো দাদুর থেকে বাবা থেকে এবার আস্তে আস্তে ভাইরাও আমরা সঙ্গে জড়িত রয়েছি। কত বছরের ব্যবসা? প্রায় 70-80 বছরের ব্যবসা। পাশে বড় মার্কেট আছে, শুক্রবার ও সোমবার হাট হয়, ওখানে হাট বসে। ওখানে অন্য অন্য বাইরে কলকাতার কাস্টমাররা আসে, মানে কলকাতায় যাদের দোকান রয়েছে মানুষ এসে আমাদের বাড়ি থেকে নিজেরা মানে দেখে নিয়ে যায় আর কি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, যদি মনে করেন যে একদম খাঁটি গুড় আপনারা কিনতে চান বা নিতে চান, তাহলে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা সামনে থেকে একদম পিওর খাঁটি যে গুড়, নলেন গুড়, সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের এই জন্যই বললাম যে সারপ্রাইজটা কোথায়। আমরা ভোর রাত 1:30টার সময় যে বেরিয়েছি, তার কারণ ছিল এটাই যে এখানে এসে একদম আর্লি মর্নিং যে রসটা নামানো হয়, সেখান থেকে যে গুড় তৈরি হচ্ছে সেই প্রসেসটা আপনাদের দেখাবো। দেখুন কিভাবে বড় বড় হাঁড়ির মধ্যে গাছ থেকে রস নামিয়ে সেখান থেকে গুড় তৈরি করা হচ্ছে। দারুণ প্রক্রিয়া। আচ্ছা, এটা এই মাটির হাঁড়িতেই কেন করা হয়? এটা এই যে চাল দেওয়ার ব্যাপারটা, এটা এই হাঁড়িতেই কেন, মাটিতে কেন? দেখুন, আগের দিনে মানুষ মাটির হাঁড়িতে রান্না করে খেত, তার টেস্ট এবং স্বাদ আলাদা। হ্যাঁ, মাটির জিনিসে যে কোনো জিনিস তৈরি করতে তার টেস্ট এবং তার মানে এখানে যে গন্ধটা হবে সেটা অ্যালুমিনিয়াম বা ওইসবে মেটালে কিছু হবে না। তাতে এইটা কেন করা হচ্ছে? যাতে নোংরাগুলো না পড়ে। যদি কোনো রকম নোংরা থাকে সেটা এখানে ছাঁকনি কিন্তু ছেঁকে যাবে। টিপে টিপে আছে। সকালবেলা রমজান মিয়ার বাড়িতে পৌঁছে গুড় তৈরির সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম। ওনারা আমাদেরকে টাটকা খেজুর গাছের রস দিয়ে অতিথি আপ্যায়ন করলেন। আমরা এই আতিথেয়তা কোনোদিন ভুলব না। সকালবেলায় গ্রামে এসে একটা সুন্দর সকাল উপহার, তার সঙ্গে গাছ থেকে পেরে আনা টাটকা সতেজ রস, এটা আমাদের কাছে সারা জীবনের একটা প্রাপ্তি। সারা জীবন মনে রাখবো আমরা। খেয়ে দেখবো, এবার খেয়ে দেখবো কেমন খেতে। একদম একটা ধোঁয়ার যে গন্ধ সেটা রয়েছে এর মধ্যে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে ওই ভাঁড় পোড়ানোর যে গন্ধটা, এটাই আসল। এটা কি জিরন কাঠের রস, একদম কোনো রকম বাজে কোনো গন্ধ নেই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। এটা আমাদের কিন্তু একটা বড় প্রাপ্তি হলো। খুব ভালো, খুব সুন্দর। আসল যে নলেন গুড় ঠিক এরকম পাতলা হবে, খুব বেশি গাঢ় হবে না, এরকম ঠিক এর কালার হবে, তবে সেটাই হচ্ছে আসল নলেন গুড়। এর মধ্যে কোনো রকম ভেজাল নেই, একদম নির্ভেজাল গাছের রস ফুটিয়ে যে গুড় তৈরি করা হয় সেটা হচ্ছে এই ধরনের গুড় হয়। আপনারা আসল যে নলেন গুড় এখান থেকে দেখেই চিনতে পারবেন। যেটা বাজারে পান অনেক সময় দেখবেন যে অনেক গাঢ় গাঢ় নলেন গুড় কেনেন, সেটা কিন্তু আসল নলেন গুড় নয়। ঠিক এরকম পাতলা যেটা হবে এবং এই ধরনের কালার যেগুলো হবে সেটাই কিন্তু আসল নলেন গুড়। দেখি গন্ধটা কেমন। খুব সুন্দর গন্ধ, দেখো একবার। এখনো রসের গন্ধ যেন এর মধ্যে লেগে রয়েছে। এই গ্রামে আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নাকে রসের গন্ধ, আমরা খেজুর গাছের রসের যে গন্ধ সেটা আমরা সকালেই ভোরবেলাতেই পাচ্ছিলাম, আর এখন বোঝা গেল তার কারণটা কি। ফিরে আসছি পরের পর্বে। শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের অন্দরমহলে যে হাতে করে মোয়া পাকানো হয়, সেই টাটকা সতেজ মোয়া নিজের হাতে চেখে দেখব এবং সেই মোয়া তৈরির পেছনে আর কি কি করা হয় সেগুলো আপনাদের সামনে দেখাবো। Please subscribe our channel Manish and Piku Your Tour Guide.
আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।